जो सच्चे लोग हैं उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा, ये मोदी की गारंटी है। এই রায়টা বেআইনি রায়। একানো একানো আমরা আছি তোমার সাথে, হলো ভয় হবে জয়, তোমার হাত থাকুক আমার হাতে। কে বলেছে বাংলার যারা চাকরি প্রার্থী, যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন তারা একা? কে বলেছে যে এই 26,000 ছেলে মেয়ে তারা একা? কে বলেছে যে এই 26,000 ছেলে মেয়েকে বানের জলে ভেসে যেতে হবে? কে বলেছে 26,000 ছেলে মেয়ের জীবন যদি মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করার চেষ্টা করেন তবে নরেন্দ্র মোদী এগিয়ে আসবেন না? কে বলেছে? এবার নরেন্দ্র মোদী গ্যারান্টি দিচ্ছেন। নরেন্দ্র মোদীর গ্যারান্টি এবার যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে। যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছেন, যারা প্রতিদিন রাস্তায় এভাবে বসে থাকছেন, এখন তাদেরকে গ্যারান্টি দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিলীপ ঘোষকে পাশে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে আমরা দায়িত্ব নিচ্ছি সেই সমস্ত যোগ্য প্রার্থীদের। আপনি যদি যোগ্য হন, অর্থাৎ আপনি যদি পড়াশোনা করেন, এই অপা সপা গপার পাল্লায় যদি না পড়েন, পার্থ চ্যাটার্জির খাটের তলায় যে টাকাটা রয়েছে সেই টাকার একটা টাকাও যদি আপনার না থাকে, আপনার সাথে গোটা বাংলার মানুষ রয়েছে। আর যদি আপনার চাকরিটা শূন্য পেয়ে হয়, যদি আপনার চাকরিটা কোনো নেতাকে ধরে হয়, পাড়ার দালালকে ধরে হয়, তবে তার দায়িত্ব নিতে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়, তার দায়িত্ব নিতে বলুন শিক্ষামন্ত্রী, তার দায়িত্ব নিতে বলুন তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতাদেরকে যারা বড় বড় কথা বলছে। বাংলার মানুষ আজ এই মুহূর্তে একটা জিনিস জানতে চায়। বাংলার মানুষ জানতে চায় যে এই ছেলেমেয়েগুলো, যে 26,000 27,000 ছেলেমেয়ে, তাদের ভবিষ্যৎটা কি? তার কারণ বাংলার কেউ, না রিপাবলিক বাংলা, না ময়ূখ, না আপনি, না বিকাশ রঞ্জন ভট্টাচার্য, না তরুণজ্যোতি তিওয়ারি, না শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কেউ চায় না। কেউ চায় না যে ছেলেমেয়েগুলো রাস্তায় বসুক। কেউ চায় না যারা স্বপ্ন দেখেছিল শিক্ষক হওয়ার, তারা তেলে ভাজা মুড়ির টিন নিয়ে রাস্তায় বসুক, ল্যাংচা হবে কাজ করুক, এপাং ওপাং ঝপাং কবিতা লিখুক। কেউ চায় না। তারা চায় বাংলার ছেলে মেয়েগুলো যাতে চাকরি পায় এবং তার চাকরির ব্যবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায় যাতে করেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির ব্যবস্থা না করলেও চাকরি খাওয়ার একটা ক্রোনোলজিক্যালি ব্যবস্থা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, ক্রোনোলজি সমঝিয়ে অমিত শাহ। আজ আমি ময়ূখ বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি খাওয়ার ক্রোনোলজি বাংলার মানুষকে আজ জবাব চায়। বাংলা থেকে শোনাবো এই 108 সেকেন্ডের যে প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটা 108 সেকেন্ড মন দিয়ে শুনুন, তারপর আসুন বিতর্ক করি। নিজের দলের দুর্নীতি যে কিভাবে বুমেরাং হতে পারে তা এখন হারে হারে টের পাচ্ছে তৃণমূল। এতদিন রাস্তায় আন্দোলন করেছিলেন চাকরি প্রার্থীরা, যাদের চাকরি চুরি করেছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। হাইকোর্টের নির্দেশে চাকরি খুইয়ে এবার রাস্তায় চাকরি হারারাও। এই পরিস্থিতিতে আসরে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ্য চাকরি হারাদের আইনি সহায়তার গ্যারান্টি प्रधानमंत्री। ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है, लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है। ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। मोदीर ग्यारंटी
স্বাভাবিকভাবেই গায়ে জ্বালা তো ধরবেই তৃণমূলের। চাকরি দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই। থোতা মুখ ভোতা হয়ে যাবে। আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। এরা হচ্ছে কিরকম জানেন? সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়, চাকরিও কেড়ে নেবে, বড় বড় কথাও বলবে। কে যোগ্য আর কে অযোগ্য তফাৎ করবে কে? এসএসসি চেয়ারম্যান অবশ্য দাবি করেছেন যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব। সুপ্রিম কোর্টে সেই তালিকাও দেবে এসএসসি। আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। এই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। এখানে আরো বড় প্রশ্ন, যেখানে উত্তরপত্রের প্রতিলিপি উধাও সেখানে কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করবে স্কুল সার্ভিস কমিশন? নাকি চুরি লুকোতে ফের একটা ভাওতাবাজি? হাজার হাজার শিক্ষিত বেকারদের দায় কি মুখ্যমন্ত্রীর নয়? রিপাবলিক বাংলা। যোগ্যদের চাকরির গ্যারান্টি নরেন্দ্র মোদী দিচ্ছেন। নরেন্দ্র মোদী অনেকগুলো গ্যারান্টি দিয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিসের গ্যারান্টি দিচ্ছেন? ডবল ডবল চাকরি খাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় কিসের গ্যারান্টি দিচ্ছেন? একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করে তার মধ্যে আরও কিছু সুপার নিউমেরিক পোস্ট যুক্ত করে তার মধ্যে থেকে কিছু দায় ঝেড়ে ফেলা যুক্ত করে তার সাথে 2 চামচ 34 বছরের এ করেছে ও করেছে তার অভিযোগ দিয়ে একটা জগা খিচুড়ি তৈরি করতে। বাংলার মানুষ কিন্তু সব বুঝতে পারছে, কিন্তু বাংলার মানুষকে এই ঘেঁটে দেওয়ার যে জায়গাটা সেটা সুকৌশলে তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্ররা রয়েছেন তারা এখনো চেষ্টা করে যাচ্ছেন। আমি একবার যারা রয়েছেন এই মুহূর্তে তাদের কাছে যাব, একদম সরাসরি তাদের সাথে আলাপ করে শুরু করবো এই বিতর্কটা। এই মুহূর্তে রয়েছেন চিত্তরঞ্জন মণ্ডল, প্রাক্তন এসএসসি চেয়ারম্যান এবং বিজেপি মুখপাত্র রয়েছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী রয়েছেন, অরিত্র অভিনেতা রয়েছেন এবং তার পাশাপাশি ফিরদৌস শামীম আইনজীবী রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু এসএসসি চেয়ারপারসন, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থবাবু আজকে যে কথাটা বললেন সেই কথাটা যদি সত্যি হয় তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে। এসএসসি চেয়ারম্যান ঠিক কি বলেছেন ওই অংশটুকু একবার শুনবো, তারপর আমি ফিরদৌস শামীমকে জিজ্ঞেস করবো কয়েকটা প্রশ্ন। আমরা হলফনামা দিয়ে তো জমা দিয়েছিলামই, যাদের আমরা বিতর্কিত বা অযোগ্য বলে আমরা চিহ্নিত করে মহামান্য ডিভিশন বেঞ্চের কাছে জমা দিয়েছিলাম। বাকি যে অংশটা অর্থাৎ যাদের সম্পর্কে কোনো অভিযোগ নেই এই যে অংশটা, তারা আজকে জমায়েত হয়েছেন এবং আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনাও হয়েছে। আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। তা এবং আমাদের বার্তা সবসময় থাকবে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে এবং সেটা আমি যারা প্রার্থী যারা এসেছেন তাদের কাছেও জানাতে চাই যে আমরা কিন্তু যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। ফিরদৌস শামীম, আপনি এই মামলাটা লড়ছেন, কে মিথ্যা কথা বলছে? আপনারা মিথ্যা কথা বলছেন না এসএসসি চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার মিথ্যা কথা বলছেন? যোগ্য এবং অযোগ্যদের বাছা সম্ভব তিনি এখনো বলছেন, আজও প্রেস কনফারেন্সে গোটা দেশের মিডিয়ার সামনে বলেছেন, তাহলে আপনারা মিথ্যা কথা কেন বলছেন? না, এসএসসি চেয়ারম্যানকে একটা কথা শুধু বলতে বলুন, একটা প্রশ্নের অ্যান্সার দিতে, যে ওদের কাছে ওএমআর শিটের কপি আছে কি নেই, হ্যাঁ না নাকি না, একটা কথার অ্যান্সার দিতে বলেন, হ্যাঁ না নাকি না, যে এসএসসির কাছে ওএমআর শিটের কপি আছে। যদি বলে হ্যাঁ তাহলে এক ধরনের বিষয়, আর যদি বলে না তাহলে আর এক ধরনের বিষয়।
এসএসসি চেয়ারম্যানকে এই প্রশ্নটি আপনারা করবেন। উনি এখনো পর্যন্ত ডিরেক্টলি একদিনে অ্যান্সার দেয়নি যে এসএসসির কাছে ওএমআর শিটের কপি আছে কি নেই। যদি ওএমআর শিটের কপি না থাকে তাহলে আপনি বাঁচবেন কী করে? নাম্বার ওয়ান, যেটার উপর মূল্যায়ন সেটাই যদি আপনার না থাকে, আপনার জমিটাই যদি আপনার না হয়, দিয়ে যদি বলেন যে না বাড়িটি বৈধ, বাড়িটি আমার, কোনোদিন সেটা হয়? এখানে এসএসসি চেয়ারম্যান যে কথা বলছেন উনি বলতে পারবেন যে আমরা যেগুলো আইডেন্টিফাই করে দিয়েছিলাম, দেখবেন ওই জাজমেন্টের 204 নম্বর পাতায় 240 নম্বর প্যারাগ্রাফে একটা ট্যাবুলার শিট আছে, সেখানে এসএসসি তার নিজের মতো করে এতগুলো ওএমআর শিট ম্যানিপুলেশন, এতগুলো আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, এই এত পার্সেন্টেজ ইরেগুলারিটিস হয়েছে বলে তারা আইডেন্টিফাই করে দিয়েছিল। ওই লিস্ট দেওয়ার পর আমরা আদালতে দেখিয়েছি যে এই লিস্ট সঠিক নয়, অর্থাৎ আদালতে গিয়ে যে এফিডেভিট করে যে তথ্য দিচ্ছে সেই তথ্য সঠিক নয়। তাহলে এসএসসি চেয়ারম্যান বলছেন কি করে? জাস্ট এক মিনিট বলি। এসএসসি চেয়ারম্যান, এসএসসি সুপ্রিম কোর্টে গিয়ে বলে আমাদের কাছে মিরর ইমেজ আছে, হাইকোর্টে এসে বলে আমাদের কাছে কোনো মিরর ইমেজ নেই, আমরা সিবিআই এর দেওয়া যে হার্ড ডিস্ক সেখান থেকে আমরা এই যে ওএমআর শিটগুলো আপলোড করেছিলাম সেখান থেকে ওএমআর শিটগুলো আরটিআই রিপ্লাই হিসেবে শেতাবুদ্দিনদের দিয়েছিলাম, নাসরিন খাতুনদের দিয়েছিলাম। তার পরক্ষণেই যারা এই সাদা খাতার মাস্টার, যাদের হয়ে তৃণমূল কংগ্রেসের নেতা চিৎকার করেন, আইনজীবী নেতা, যে বলেন ওই তো এসএসসি বলছে দেখো ওএমআর শিট তো এসএসসির কাছে নেই, তাহলে ওই যে নাইসার কর্তা ব্যক্তির বাড়ি থেকে যেটা এসছে ওটা অবৈধ, তার কারণ ওটাতে এসএসসির কপি না। যাতে এই কথাটা বলে এসএসসির নিজের কাছে ওএমআর শিট নেই এইটা বলে ওই সাদা খাতার মাস্টারদের বাঁচানোর পথ তৈরি করে দেন। এসএসসি যদি প্রথম দিন থেকে বলতো যে হ্যাঁ ওই সিবিআই এর কপি আমার কপি এবং ওই ওএমআর শিটগুলো আমার ওএমআর শিট, প্রতিটির বৈধতা আছে, একটাও আমরা কখনোই চ্যালেঞ্জ করছি না, এটা যদি এসএসসি জোর গলায় বলতো আজকে এদিন হয়তো দেখতে হতো। সেটা বলছেন না কেন? এসএসসি বলতে পারবে কেন বলছেন না। দ্বিতীয় আর একটা কথা বলি, এসএসসি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবেন তো, আচ্ছা তোমরা যে তালিকা দিয়েছো এর বাইরে কোনো অবৈধ ক্যান্ডিডেট নেই, এর বাইরে কোনো ইরেগুলারিটিস নেই, উনি হলফ করে বলতে পারবেন। আমি চ্যালেঞ্জ করে গিয়েছিলাম আপনার স্টুডিও থেকে, মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, ও নবান্ন থেকে লম্বা করে লিস্ট টাঙিয়ে দিক, বলে দিক এইগুলো যোগ্য, আর লম্বা করে লিস্ট টাঙিয়ে দিক বলে এগুলো অযোগ্য। কালকে এই চ্যালেঞ্জটা আপনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে দিচ্ছেন একদম। মানে আপনি বলছেন যে ওনাদের কাছে যদি যোগ্য অযোগ্যের তালিকা থাকে সেটা অনলাইনেও প্রকাশ করে দেওয়া যায়, হোয়াটসঅ্যাপে বা নবান্নতে টাঙিয়ে দেওয়া যায়, একদম এসএসসির ওয়েবসাইটে দিয়ে দিন না, সেটা সম্ভব, সেটা সম্ভব। এসএসসির চেয়ারম্যান বলছে যে আমার কাছে সৌরভবাবু এটা সম্ভব। জাস্ট আর এক মিনিট বলে শেষ করে নি। এসএসসি যদি এই কথা বলে থাকে হ্যাঁ আমাদের অযোগ্য আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, আইনে বলা আছে, যেদিন থেকে এখানে এসএসসি চেয়ারম্যান বসে আছে জিজ্ঞাসা করুন, আইনে বলা আছে যদি আইডেন্টিফাই করা যায় তাদের ক্যান্সেল করতে হবে। রুল 17, ইনভোকেশন অফ রুল 17 করে তাদের প্রত্যেকের রেকমেন্ডেশন যদি ক্যান্সেল করে দিতেন এবং ক্যান্সেল করে দেওয়ার পরে আদালতে এসে বলতেন দেখুন যত অবৈধ নিয়োগ ছিল সকলের ক্যান্সেল করে দিয়েছি, তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার আপনি নিন। কিন্তু এর বাইরে একজনও অযোগ্য নেই। এসএসসি কোনোদিন বলেছে সুমোটো স্বতঃপ্রণোদিত হয়ে কোনোদিন এসএসসি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে? তাহলে তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই, তারপরে তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই ঘেটে দিচ্ছে ব্যাপারটা, পয়সা নিয়েছে। ওই যে এসএসসির মুখ দিয়ে এটা বলিয়ে নিচ্ছেন যে ওএমআর শিটগুলো আমার নয়, যেই বলে দিচ্ছে তো সাদা খাতার মাস্টারদের আইনজীবীরা হামলে পড়তে পারছে। ওই তো বলছে এসএসসি যারা নিয়োগকারী সংস্থা তারা বলছে ওএমআর শিট বৈধ নয়, অতএব আমরা সাদা খাতার মাস্টার, এটা প্রমাণ করা যাবে না। আসলে এই সমস্ত উদ্যোগটা হচ্ছে সাদা খাতার মাস্টারদের বাঁচানোর উদ্যোগ। এই সমস্ত উদ্যোগটা হচ্ছে অবৈধ ক্যান্ডিডেটদের বাঁচানোর উদ্যোগ। বৈধ ক্যান্ডিডেট, যোগ্য ক্যান্ডিডেট যারা পয়সা না দিয়ে চাকরি পেয়েছে তাদের পাশে কেউ নেই। আপনারা কি সত্যি সত্যি বোর্ড নেই, এসএসসি বোর্ড এবং সরকার এদের সমস্ত উদ্যোগ হচ্ছে সাদা খাতার মাস্টারদের বাঁচানোর জন্য মারপ্যাঁচ তৈরি করা। সৌরভপ্রিয় বাবু, আপনারা কি সত্যি চান এই যে 26,000 ছেলে মেয়ে করছেন, আপনারা গ্যারান্টি দিচ্ছেন না কেন যে এই ছেলেমেয়েগুলোর চাকরি আমরা দায়িত্ব নিচ্ছি? এই ছেলেমেয়েগুলো শিক্ষক, এই ছেলেমেয়েগুলো শিক্ষক হতে চেয়েছিল, সেই শিক্ষকতার চাকরি যদি না দিই আমরা সিঙ্গুরে ন্যানো ফ্যাক্টরিতে কাজ দেব, আমরা নন্দীগ্রামের কেমিক্যাল হাবে কাজ দেব, আমরা নেতাইতে কাজ দেব, আমরা শিলিগুড়ির যে টেকনো হাব আমরা বানাবো বলেছিলাম 2011 সালে সেখানে কাজ দেব।
আমরা অল্টারনেটিভ একটা অপশন তৈরি করব, বলেন না কেন বুক চিতিয়ে চোখে চোখ রেখে? আমরা কারোর চাকরি যাতে না যায় তার জন্য আমরা সুপ্রিম কোর্টে গেছি। আসল সমস্যা কারোর চাকরি আমাকে শামীম একটু বলতে দাও। আমরা দুদিন আগেই দেখেছি যে একটা আওয়াজ উঠেছে যে এই রাজ্যে বিকাশ রঞ্জন আমরা চাই না, এই বিকাশ রঞ্জন হচ্ছে বিনাশ রঞ্জন। যে বিকাশ রঞ্জন এই চাকরি প্রার্থীদের জীবনটাকে বিনাশে পরিণত করেছে, আর সেই বিনাশ রঞ্জনের হাত ধরে যে বিজেপি এদের পাল্লায় পড়ে এই এতগুলো মানুষের চাকরিকে মৃত্যুর মুখে ফেলেছে, এই মানুষগুলোকে মৃত্যুর মুখে ফেলেছে, তার সেই মানে তাদের বাঁচানোর জন্য গ্রামে কেউ মারা গেলে রুদালি ডেকে আনা হতো কাদার জন্য। বিজেপির শুভেন্দু অধিকারী বলছে বোমা ফাটাবো, চাকরি খেয়ে নেব, মানে চাকরি খেয়ে নিয়েছে। এবার রুদালি রূপের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসছে, হাউ মাউ করে কাঁদছে, ওরে আমার চাকরি চলে গেল, ওরে চাকরি চলে গেল। আপনাদের খারাপ লাগে না আপনারা সকাল থেকে প্রধানমন্ত্রীকে গালাগালি দিয়ে শুরু করে? রুদালি কি গালাগালি? আপনারা তারপর না 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 রুদালি হচ্ছে দিল্লি হুম হুম করে বর্ষায়, গানটা শুনোনি? না না, সে তো ঠিক আছে, কিন্তু চোর বললে আপনাদের গায়ে লাগে। আমি বলছি এবারে আপনারা চারপাশে রাস্তার পাশ দিয়ে কেউ চোর যে চাকরি খাচ্ছে, সেই খাচ্ছে চাকরি, সেই আবার দিল্লি থেকে রুদালি নিয়ে আসছে, মোদি রুদালি। নরেন্দ্র মোদী চাকরি খাচ্ছে? কিসের মোদির গ্যারান্টি? ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে আপনি এই কথা বলছেন? আমি তারপরে চাই ভারতবর্ষের বেকারত্ব কোন পর্যায়ে? ভারতবর্ষের বেকারত্ব নিয়ে কথা কোথায় চলে যাচ্ছে? কি বলছে ভারতবর্ষের বেকারত্ব? আমি দুজনের কাছে আসছি, আমি বলিনি, আমি প্রশ্ন লিখে রাখো সন্ময়দা। ভারতবর্ষের বেকারত্ব সর্বোচ্চ বেকারত্ব। আলোচনার বাইরে কেন ব্যাপারটা বেরিয়ে যাচ্ছে? আচ্ছা, মূল প্রশ্নের বাইরে কেন বেরিয়ে যাচ্ছে? প্রশ্নের বাইরে না, যে কথাগুলো বলছি সর্বোচ্চ বেকারত্ব। শামীমরা যে প্রশ্নগুলো করেছেন উত্তরটা দিন। দাঁড়াও, আপনার চাকরি যাবে না, সরকারি সম্পত্তিগুলোকে বিক্রি করে বেসরকারি করে প্যানেল বাতিল হবে না। মানুষকে সৌরভদা আপনি থাকছেন, শুনে নিন প্রশ্নটা শুনুন। আরে আপনি তো ওএমআর শিটের মতন করছেন, আপনারা কি এখন ওএমআর শিট বা প্রশ্ন শুনলেই পালিয়ে যান? প্রশ্নটা শুনুন। এই ফিরদৌস শামীম একটা কথা বললো, সেটা আপনারা বলে দিন না হ্যাঁ কি না। নবান্ন যদি যোগ্য প্রার্থীরা থাকে, যোগ্য প্রার্থীদের নাম কেন প্রকাশ করছেন না? যোগ্য প্রার্থীদের নামটা প্রকাশ করছেন না কেন? যোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করছেন না কেন? আরে যোগ্য প্রার্থীদের নামটা প্রকাশ করুন। সংরক্ষণ করার নিয়ম, আরে দূর তেরি, যোগ্য প্রার্থীদের নামটা প্রকাশ করছেন না কেন? সংরক্ষণ করার নিয়ম আমি জানতে চাই। আইন সহ বলে দিচ্ছি, হ্যাঁ জানতে চাই। আরটিআই অ্যাক্টে 20 বছর সংরক্ষণ করে রাখতে হয়, রোল 8 বলা আছে, জেনে নেবেন। এবং সেটা আর্গুমেন্টও করেছি। এবং শুধু তাই না, আপনাদের একদম সাধারণ মানুষ হিসাবে আরেকটা প্রশ্ন, এটা সৌরভদারও নিশ্চয়ই প্রশ্ন। এই যে 20 বছর আপনি বলছেন সংরক্ষণ করতে হয়, সেটা যদি কেউ না করে, এটাকে ডিস্ট্রাকশন করে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে শাস্তি কি হতে পারে? দেখুন আমি বলি, এখানে দু রকম ভাবে সংরক্ষণ, একটা যে ফিজিক্যাল কপি আর একটা যে ডিজিটাল কপি। আচ্ছা ফিজিক্যাল কপি আপনি 1 বছরে ডিস্ট্রয় করেন, আচ্ছা ডিজিটাল কপি কেন ডিস্ট্রয় করে দেয়? ডিজিটাল কপি 3টে হার্ড ডিস্ক রাখতে এইটুকু জায়গা লাগে, এইটুকু। এসএসসির অফিসে এইটুকু জায়গা ছিল না 3টে হার্ড ডিস্ক রাখার? হ্যাঁ কেন ছিল না? একটাই কারণ, নাইসা তারা বলছে যে আমরা ডাটা স্ক্যানটেককে দিয়ে স্ক্যান করিয়েছিলাম এসএসসির অফিসের ভিতরে, 2টো কপি করেছিলাম, একটা এসএসসিকে দিয়ে গেছিলাম আর একটা আমরা নিয়ে দিল্লি চলে গেছিলাম, সেই কপি সিবিআই উদ্ধার করেছে। এসএসসি বলছে আমার কাছে কপি ভুল হয়েছে, এবং এসএসসি যদি সেদিন বলে দিত যে ওই কপি সর্বদ্ধ কপি, তাহলে চাকরি যেত না। তোমরা খুশি তো ওই চাকরিটা খেয়ে? আচ্ছা কিছু নয়, ভুল হয়েছে আমি বললাম। সৌরভ সৌরভপ্রিয় দত্ত বলছেন আমরা সকলের পাশে আছি। এই যে সাদা চাকরি না, সাদা খাতার মাস্টারদের পাশে কেন থাকতে হয়? সাদা খাতা আমি বাদিকে যারা রয়েছেন, বেশ আমি বাদিকে যারা রয়েছেন তাদেরকে একটু থামাচ্ছি, আমি ডান দিকে যেতে চাই। এবং কেউ কারোর উপরে কথা বলবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যেখান থেকে বিতর্কের জন্ম হলো আবার নতুন করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রতিক্রিয়াটা একবার শুনবে এবং তারপর চিত্তরঞ্জন বাবুর কাছে একবার শুনেন। फोटो नोटों के बंडल देखे आपने, मशीन थक जाते थे, नोट गिनने वाले मशीन थक जाते थे बंगाल में, इतने रुपये मार लिए। वर्तमान तो ऐसे भ्रष्ट टीएमसी नेताओं को अब जनता भी पहचानती है, जान गई है। लेकिन साथियों मैं जानता हूं शिक्षक की भर्ती का जो घोटाला हुआ, उसमें जो पीड़ित है
उनकी जिंदगी कितनी बदहाल हुई है। और मैं, मेरे अध्यक्ष जी यहां बैठे हैं बंगाल के, मैं उनको एक सुझाव देता हूं कि ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है, लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है। ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। हम ईमानदार के साथ खड़े रहेंगे और मेरा बंगाल यूनिट भले चुनाव चलता रहे, लेकिन ये काम करेगा। जो सच्चे लोग हैं उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा, ये मोदी की गारंटी है। চিত্তরঞ্জন বাবু আমার সঙ্গে রয়েছেন, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। সত্যি তো চিত্তরঞ্জন বাবু, কয়েকটা জিনিস আমরা খুব সাধারণ মানুষ, আমরা এসএসসির নিয়মাবলী, আমি নিজে ব্যক্তিগতভাবে এই যে আরটিআই একটা 20 বছর রেখে দিতে হয়, এই জিনিসগুলো হয়তো জানি না, কিন্তু আমরা এটা জানি যে আরও 26,000 যদি বেকার ছেলেমেয়ে, শিক্ষিত বেকার ছেলেমেয়ে আমার বাংলায় যুক্ত হয়, আমি মুখ দেখাতে পারবো না। তার কারণ ওই ছেলেমেয়েগুলোর মুখের দিকে তাকানো যায় না। কে যোগ্য কে অযোগ্য, কোন জল কোন কালির সাথে মিশেছে, কোন মুরগিতে কোন মুড়ি গেছে, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি কিছু অযোগ্য মানুষের জন্য এই অযোগ্য যোগ্য এই ফারাকটা আমরা করতে পারছি না। আমি এই ব্যাপারে বলি কিছু প্রিসিডেন্সের কথা। প্রথম কথা, আমি প্রত্যেকটা যারা পার্টিসিপেট করছেন ডিবেটটাকে ডিবেটের মতো করে হতে দিন। যুক্তিগ্রাহ্য, ডিডাকটিভ আর ইন্ডাকটিভ যে লজিক সেই দিয়ে করুন। চিৎকার চেঁচামেচি করে লাভ নেই কিছু, কারণ জোর করে তো কিছু চাপিয়ে দেওয়া যায় না। ত্রিপুরার কথা ভাবুন, 10,300 চাকরি একসাথে সবগুলো গিয়েছিল। 10,000 কেন, 1 লাখ হলেও যেতে পারে। কারণ একটা কথা যে এসএসসির দায়িত্বই হলো একমাত্র কে যোগ্য আর কে অযোগ্য তার একমাত্র অথরিটি এসএসসি, স্কুল মন্ত্রক, স্কুল এডুকেশন মন্ত্রক এবং প্রশাসন। আমি তিনটেকে একসাথে বলছি। প্রশাসন একমাত্র পারে কে যোগ্য কে অযোগ্য বিচার করতে। এই যোগ্য অযোগ্য বিচারটা না পারবে কোর্ট, না পারবে সিবিআই। তাহলে সিবিআই কি করবে? এটা এখনো মাথায় একটা জিনিস করতে হবে যে দেখুন, অনেকে বললেন কোর্ট চাকরি খেতে পারে না। এখানে খেয়াল রাখবেন এখানে কারা কারা আছে। সরকার বলেছে এতগুলো ভ্যাকেন্সি আছে, তাদের রিক্রুটমেন্ট করবে একটা সংস্থা যার নাম স্কুল সার্ভিস কমিশন, সে একটা পার্টি। আর যারা আবেদন করেছে তাদের একটা পার্টি, দুজনে হচ্ছে। কেউ একজন যদি কোর্টে যান তখন কিন্তু কোর্টের এখতিয়ার এসে যায়। কোর্ট কিন্তু স্বপ্রণোদিত হয়ে এই কন্ট্রোভার্সিগুলো যদি না থাকতো তাহলে কিন্তু কোর্ট স্বপ্রণোদিত হয়ে বলতো না এটা বাদ যাবে, এটা রিজেক্টেড হবে, এটা নয়। আর কোর্ট যেখানে কনসার্ন উকিল আসতে বাধ্য, কারণ সাধারণ মানুষ ডিফেন্ড করতে পারে না। প্রথম আমাদের ঠিক করতে হবে যে প্রশাসন কি চাইছেন। এইভাবেই কি চালিয়ে যেতে চাইছেন যে এই 26,000 ছেলে দগ্ধে দগ্ধে মরুক বা কোর্ট তাদেরকে সাসপেন্ড করুক, এরকম চাইছেন? তাদের কি সদিচ্ছা আছে যে সত্যিই আমরা চাই? তো বয়সও বেড়ে যাচ্ছে, দিন চলে যাবে। শুনুন, আমাকে কথাটা কমপ্লিট করতে দিন। এইটা কি তারা চাইছেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। যদি তারা চান তার সলিউশন আছে। আমি কিন্তু এখনো যথেষ্ট আশাবাদী, কোথাও না কোথাও অরিজিনাল থাক বা না থাক স্ক্যান কপি আছেই আছে। মানে আপনি প্রাক্তন এসএসসি চেয়ারম্যান হিসেবে আমার অভিজ্ঞতা, কি করে কিভাবে সেটা আমি বলছি না, যদি ইচ্ছে থাকে এটা করা যায়। সেই ইচ্ছেটা প্রশাসনের আছে কি নেই, অজুহাত দিয়ে তো লাভ নেই। কালকে কতগুলো কথা বলছিলেন, আজকে দেখলাম সিদ্ধার্থ মজুমদার আমার বিশেষ পরিচিত বন্ধু স্থানীয় লোক, ভালো ছেলে, সবই ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি এমন কতগুলো জিনিসে জড়িয়ে পড়েছেন তাতে কিন্তু উনি নিজেকে নিজের সমস্যায় ফেলে দিচ্ছেন। এর দায়ভাগ কিন্তু ওনাকে দিতে হবে, নৈতিক দায়। কারণ উনি যেহেতু চেয়ারম্যানের পদটা
গ্রহণ করেছেন, স্বাভাবিকভাবে তিনি করুন বা না করুন, তার যখন চার্জ হ্যান্ডওভার হয়েছে তার দায়ভার কিন্তু তার উপর আসে। কাজেই তাকেও একটা দায়িত্ব নিতে হবে। কোর্টে কি হবে, তিনি অভিযুক্ত কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ আমি আইনের লোক নই, জানিও না। কিন্তু এইটুকু বলতে পারি যে নৈতিকভাবে তিনি দায়ী, কিন্তু দায় এড়িয়ে যেতে পারেন না। দায় এড়িয়ে যেতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় পারেন দায় এড়িয়ে যেতে? স্বাভাবিক কারণে এটা তো একটা সমষ্টিগত ব্যাপার, কারণ কালেকটিভ রেসপন্সিবিলিটি। আমার যেটা মনে হয়েছে, আমি জানি না আইনে কি বলে, যদি কালেকটিভ অফেন্স হয় সেটা কি অফেন্স? আমি আইনের লোক নেই, আমি জানি না। অর্গানাইজড ক্রাইম ইজ এ ক্রাইম অর নট? কি বলবেন এই ব্যাপারে? না, আমি একটা কথা প্রথমেই বলি যে চিত্তরঞ্জনবাবু বলছিলেন তার বন্ধু সম্বন্ধে, সিদ্ধার্থবাবু সম্বন্ধে। সিদ্ধার্থবাবু কিন্তু বেসিক্যালি বোর্ডে, নবান্নের 14 তলার বোর্ডে যেভাবে বলছেন সেইভাবে করছেন। এক, দ্বিতীয়ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কোনো ভূমিকা দেখছেন? ময়ূক একটু বলুন তো। একটা স্টেটমেন্ট এই ক্রাইসিসের মুহূর্তে, যখন 19,000 ছেলেমেয়ের রিপ্রেজেন্টেটিভরা বা তারা যখন স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে এই প্রচণ্ড তাপদাহে গিয়ে বসে পড়ছে, সেই সময় তো শিক্ষামন্ত্রীর এগিয়ে আসা উচিত। সেখানেই তো মাটির সঙ্গে মা মানুষের সম্পর্ক। করছেন না কেন ব্রাত্য বসু? আসলে সিদ্ধার্থ মজুমদার হচ্ছেন বেসিক্যালি বোর্ডে 14 তলার নবান্নের যা বলতে বলা হচ্ছে তাই বলছেন। হাইকোর্টে এক কথা বলছেন, সুপ্রিম কোর্টে আরেক কথা বলছেন, শামীমদা একটু আগে বলছিলেন। এক, দ্বিতীয়ত সিদ্ধার্থবাবুর একটা বক্তব্য আমি শুনছিলাম একটু আগে, আপনারাও দেখাচ্ছিলেন, আমি নিজেও দেখেছি। বলছেন যাদের সম্বন্ধে অভিযোগ নেই, অর্থাৎ 19,000-এর সম্বন্ধে অভিযোগ নেই, এটা বলছেন। বলতে পারছেন না যে এই 19,000 যারা যোগ্য তারা যোগ্য। আমি বলছি অ্যাজ চেয়ারম্যান অফ দ্য স্কুল সার্ভিস কমিশন, এটা বলতে পারছে না। যাদের সম্বন্ধে অভিযোগ নেই, অর্থাৎ অভিযোগের নিরিখে স্টেটমেন্টটাকে ইস্যু করছেন। এক, দ্বিতীয়ত বলছেন বিতর্কিতদের তালিকা, অর্থাৎ চোরকে চোর এখনো বলতে পারছেন না। সাদা খাতা, ওএমআর, র্যাঙ্ক জাম্প তালিকার বাইরে, সেই তালিকাভুক্তর বাইরে যারা রয়েছেন তারা যে চুরি করে চাকরি পেয়েছে, এদের যে চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নেই, সেখানে শব্দবন্ধ ব্যবহার কী করছেন? বিতর্কিত। আসলে সবটাই ওই সুপার নিউমারেরই পোস্ট তৈরি করে চাকরি চোরেদের বাঁচানোর প্রক্রিয়ার একটা অংশীদার হচ্ছেন সিদ্ধার্থ মজুমদার। আমি এটা মূল প্রশ্নে যাব, যে প্রশ্নটা আমাদের আলোচনা করা উচিত। ময়ূক, আমি খুব সিরিয়াসলি বলছি, আচ্ছা বলুন তো, গত 1.5 বছর সম্ভবত, শামীমদা যদি ফিল্ম নট রং, প্রায় বছর 1.5 ধরেই মামলাগুলো চলছে, তার থেকেও বেশি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, মনু সিংভি, কপিল সিবাল, আবার হাইকোর্টে এসে লড়াই। কত কোটি টাকা রাজ্য সরকারের এক্সচেকার থেকে গেল। কথায় কথায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে অভিযোগের আঙুল তুলছেন। আগে অভিযোগের আঙুল তুলুন যে চাকরি চোরেদের বাঁচানোর জন্য আপনি কয়েকশো কোটি টাকা রাজ্য সরকারের এক্সচেকার থেকে খরচা করলেন। আরে বিকাশবাবু চাকরি বলতে দিন, আমি একটি কথা বলি। আমি আপনাকে আবার কথা বলবেন, আমরা বলিনি, চাকরি প্রার্থীরা বলেছে সম্মানটা শেষ করে টাকা খেয়েছে। আচ্ছা এক মিনিট বলুক, সেটা যে আমি সমাজসেবা করছি না, আমি টাকা কামাতে করছি। আমি একটু বলি, আমি বিকাশ বাবু সম্বন্ধে একটু বলবো। একটু বেশিরভাগই আমার করা, না একটা জিনিস অবশ্যই স্টেটমেন্ট হিসেবে বলা উচিত, এই মামলা করতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি টাকা নেননি। শুধু তাই না, নিজের পকেটের পয়সা আমি একটু শেষ করতে দাও, তিনি দিল্লি উড়ে যান, ইনক্লুডিং আমি একটু ব্যাপারটা হচ্ছে বিকাশ বাবু মামলাটা লড়ছেন কিসের জন্য, কি ফয়দার জন্য লড়ছেন? বিনা পয়সায় লড়ছেন। শামীমদা বলছেন কিসের জন্য লড়ছেন? আমার পরবর্তী প্রজন্ম যাতে তাদের গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে না বসতে, সেইটাকে ইনশিওর করার জন্য করছেন। তিনি বাম হতে পারেন, তিনি ডান হতে পারেন, তিনি মধ্য হতে পারেন, একটু বলতে দিন, তাহলে কিন্তু আমি ডিবেট করতে দেবো না। আপনি বলতে পেরেছেন, আমি আপনার কাছে আবার যাব। আমি সন্ময়দা বলা শেষ করুক, অরিত্র বলবেন, তারপরে আবার আপনার কাছে যাব। বেশ, সন্ময়দা বলে নি। এত বড় চুরি করার পরও ডিবেট নষ্ট করার জন্য তৃণমূলের প্রতিনিধিরা ডিবেটে আসে। বিকাশবাবু যেটা কাজটা করছেন, আমি বলছি 19,000-এর অনেকের জীবনে সংকট আসছে ঠিকই,
কিন্তু 19,000-কে বোঝানো হচ্ছিল যে দেখো ওই দেবাংশু বসাক উনি বিজেপির বিচারপতি, তাই তোমাদের এই রায়। জাস্টিস চন্দ্রচূড়ের সম্বন্ধে কিন্তু আর বলতে পারছে না। খেয়াল করে দেখুন, সুপ্রিম কোর্টে যাওয়ার পর আর নেই 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 সেই শব্দবন্ধগুলো ব্যবহার করা যাচ্ছে না। এক দ্বিতীয় কথা হচ্ছে, বিকাশবাবু যে লড়াইটা লড়ছেন সেটা তো দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, আর এই দুর্নীতিটা করেছেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। ফলে সেইটা এক্সপোজ হয়ে যাচ্ছে, তার জন্যই তো আলটিমেটলি আমাদের ফিউচার বাঁচবে। কিন্তু দুর্ভাগ্য এই 19,000-এর ভাগ্যটাও যাচ্ছে যারা আজকে এসএসসি অফিসের সামনে বসেছিল। আমি ভাবুন তো একটু দিনের পর দিন ভাবুন, সাম্প্রতিককালে জাস্টিস রাজশেখর মান্তার ঘরে, শামীমদা এখানে ভালো জানেন, জাস্টিস রাজশেখর মান্তার ঘরে প্রাইমারি স্কুলের শিক্ষকদের 70,000 শিক্ষকের চাকরি নিয়ে প্রশ্ন উঠেছে ভুয়ো ওয়েবসাইট নিয়ে। ভাবুন তো এই 70,000-এর বাড়ির লোক কিভাবে জীবনযাপন করছে, কিভাবে তাদের রাত কাটছে, কিভাবে এই 19,000 ছেলেমেয়ের বাড়ির পরিবারের বাবা মা স্ত্রী পুত্র কন্যা সলিউশন আছে কি? আমরা তো সবাই দেখতে পাচ্ছি চোখের জল। সলিউশন হতো যদি সলিউশন হতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের বাঁচানোর জন্য সুপার নিউমারি পোস্ট তৈরি করে ডিভিশন বেঞ্চে আটকে সুপ্রিম কোর্টে গিয়ে মনু সিংভিদের অ্যাপয়েন্ট না করে সরাসরি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে রায়টা দিয়েছিলেন সেটা সেদিন যদি মেনে নিতেন। আজকে আঙুল কামড়াচ্ছেন, আজকে আঙুল কামড়াচ্ছেন শামীমদা। আমি আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আঙুল কামড়াচ্ছেন আজকে সিদ্ধার্থ মজুমদারকে দিয়ে ঢোক গিলিয়ে স্টেটমেন্ট ওই কারণে দেওয়া। একদম। চিত্তরঞ্জন বাবু কিছু বলতে চাইছেন, চিত্তরঞ্জন বাবু বলেন। আমি অত্যন্ত আশাবাদী, যা জিনিস আমি এক্সপ্লিসিটলি বলতে পারছি না, কিন্তু আমি যা জিনিসপত্র দেখছি, যা বলা হচ্ছে, জিনিসটা গড়াচ্ছে মাত্র, এর সলিউশন হবেই হবে এ ব্যাপারে আমি নিশ্চিত। কারণ খেয়াল রাখবেন, নবম দশমের ওএমআর সিট আপলোড করা হয়েছে, গ্রুপ ডির আপলোড করা হয়েছে, যার জন্য কিছু কিছু ছেলে মেয়ে তারা বলছে এই তো আমাদের হাতে ওএমআর সিট, আমরা যোগ্য। তাহলে 11-12 ওএমআর সিট, হ্যাঁ স্ক্যান কপি তারা বলছে। আমার কাছে ছবিও আছে, প্রচুর ছেলে মেয়ে রিপাবলিকের প্রতিনিধিকে ধরতে দিই। নবম দশম এবং গ্রুপ ডির ওয়েবসাইটে দেয়া আছে, এখনো আছে, এবং সেইগুলোর দেখিয়ে বলছে যে আমরা যোগ্য, আমাদের চাকরি দেওয়া। আচ্ছা, কাছাকাছি সময়ে এত সমস্যা নিয়ে 2 বছর চলছে, 11-12 আর গ্রুপ সি তাদের ওএমআরগুলো গেল কোথায়? একটা পার্ট ধ্বংস হলো আর একটা পার্ট ধ্বংস হলো না, এটা হয়। এবং শুনুন বলছি, সেদিন গতকালই একটা টিভি চ্যানেলে ছেলে মেয়েগুলো এসে বলছিল, আমি তার থেকে বলছি, কারণ আপনার ডিটেলস জড়িত। আর একটা কথা বলে দিই, শুনে রাখুন, যে জিনিস যেভাবে আগাচ্ছে, এর আমি ছেলে মেয়েদেরও বলেছি তোমরা একটু ধৈর্য ধরো, আপাতত কষ্ট হচ্ছে, দুধ কা দুধ পানি কা পানি হবেই হবে। যে যাই চেষ্টা করুন, মোদিকে গালাগালি দিন, জজেদের গালাগালি দিন, যা খুশি দিন না কেন, এর পরিণতি শেষ পর্যায়ে পৌঁছাবেই পৌঁছাবে। চিত্তরঞ্জন বাবু বললেন তো যে এসএসসির ওয়েবসাইট আপলোড হয়েছে, মূল ফ্যালাসিটা কোথায় জানেন তো? এসএসসির ওয়েবসাইটে যেগুলো আপলোডেড হয়েছে, যে ওই যে বলছিলেন না পঙ্কজ বনসালের বাড়ি থেকে 3টে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল, সেই কপিগুলো এসএসসিকে দেওয়া হয়েছিল এবং মহামান্য বিচারপতিদের নির্দেশেই, সেই বিচারপতি সেই সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই এগুলো আপলোড হয়েছিল। পরবর্তীতে এই অ্যাকসেপ্ট ক্যান্ডিডেট যারা সাদা খাতার মাস্টার এই 11-12 তারা সুপ্রিম কোর্টে চলে যায়, সেখানে স্টে করে যে আমাদের পাবলিক করোটা। এবার ফ্যালাসিটা কোন জায়গায় জানেন তো? এই যে হার্ড ডিস্কগুলো উদ্ধার হলো, যারা ক্যান্ডিডেট তারা বলছে এগুলো অরিজিনাল ওএমআর শিট। এসএসসি শুধুমাত্র বলতে পারছে না যে ওটা অরিজিনাল। কেন বলছে না জানেন তো? একটাই কারণ, ওই যে সাদা খাতার মাস্টার এটা তো 25 লাখ টাকা করে দিয়েছে। যদি এসএসসি বলে দেয় যে হ্যাঁ এইগুলোই অরিজিনাল ওএমআর শিট, তাহলে যে সাদা খাতা যারা 25 লাখ টাকা করে ক্যান্ডিডেট তারা ফেসে যাবে। সেই জন্য তৃণমূল সবসময় বলছে আমরা সকলের পাশে থাকা হবে না। 25 লাখের একটা কথা বলি, শুনুন, আপনি যেগুলো বলছেন যে তিনটে, আমি একটা কথা বলি, শুনুন বোঝার চেষ্টা করুন। যেহেতু 3টে হার্ড ডিস্ক যেটা সিবিআই জোগাড় করেছে, তার একটা পার্ট যদি এসএসসি তার ওয়েবসাইটে দেয়, তার মানে আর্গুমেন্টই করছি, আমরা বলছি ওটা অরিজিনাল। আমি শেষ কথাটা বলা হয়নি। তার মানে এসএসসি কিন্তু ওই হার্ড ডিস্কটাকে করবোরেট করেছে, অলরেডি হি হ্যাজ ডান ইট। আমি লয়ার নই, আমি একদম অরিত্রর কাছে যাব। অরিত্র শেষ বক্তা হিসেবে অরিত্র এই মুহূর্তে বলেনি আমি আনইন্টারাপ্টেড টাইম। তাহলে ওয়েবসাইটে তুললে কেন? অরিত্র দত্ত
বণিক অভিনেতা। দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট, তাকে নিয়ে অনেক কথা হচ্ছে। না, কোনো হিন্ট পাচ্ছ যে এবার এটা যোগ্যদের যোগ্যতা প্রমাণিত হবে এবং তারা চাকরি পাবে? এই 26,000 ছেলেমেয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। সত্যি তারা চুরি করুক, তারা যোগ্য হোক অযোগ্য হোক, কিছু তো সলিউশন হবে। আমার প্রশ্নটা হচ্ছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা শামীমবাবু যখন কোর্টে লড়তে যান তখন তো তারা একা কথা বলেন না, রাজ্যের পক্ষেও নিশ্চয়ই উকিল থাকে, অ্যাডভোকেট জেনারেল থাকে, এসএসসির হয়ে লোকজন থাকে। তাহলে তারা কি করছিল? তারা তো ছিল রাজ্যের হয়ে, তাদেরকে তো বলতে দেওয়া হয়েছিল। তারা বলতে পারেননি, সদুত্তর দিতে পারেননি বলেই রায়টা তাদের বিপক্ষে গেছে। তারা যদি সঠিক তথ্য পেশ করতেন তাহলে রায়টা সেইভাবে হতো। এইবারে আপনি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মেধাবী রাজনীতিবিদ। আমি বারবার এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে কিছুদিন আগে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এই ঘোটালাটা যদি পরিষ্কার করাটা এদের উদ্দেশ্য হতো, তাহলে এই যারা যারা চাকরি ছাঁটাই হয়েছে এদের লেটেস্ট রেমুনারেশন রিলিজ করে দেওয়া হয়েছে এবং দিয়ে বলা হয়েছে যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্ট এর ফাইনাল জাজমেন্টটা দেবেন ততদিন পর্যন্ত রাজ্য সরকার তার ফান্ড থেকে প্রত্যেককে, কে যোগ্য অযোগ্য জানার দরকার নেই, প্রত্যেককে আমরা তাদের মাইনা, মাস মাইনা দিতে থাকবো। তার মানেটা হচ্ছে খুব সিম্পল, উনি আজকে নিজে এই যে ঘুষ নিয়ে করাপ্টের একটা ডিপার্টমেন্ট অপারেট করেছেন সেই দায় তো উনি নিলেনই না, র্যাদার জুডিশিয়ারির উপরে দোষ চাপিয়ে এখন উনি এদেরকে মায়না দিয়ে এই ভিকটিমদেরকে এখন আবার ভোটিং কার্ডে খেলাচ্ছেন। তাদেরকে এবার ভোট বাক্সে কীভাবে ডিফ্লেক্ট করানো যায় সেইটাকে কিন্তু দেখতে চাইছেন। এর মধ্যে অত্যন্ত ধূর্ত একটা রাজনৈতিক চাল। এবার ঘটনাটা হচ্ছে, আজকে এই যে এসএসসির চেয়ারপারসনের আপনি বক্তব্য শোনালেন, বলছে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে দেবো। তাহলে আপনি হাইকোর্টে দিলেন না কেন? আপনার যদি আপনার কাছে এই তথ্যটা থেকেই থাকে তাহলে আপনি দিলেন না কেন? এই যে ইলেকট্রনিক এভিডেন্স নষ্ট হয়ে গেছে, কী কারণে হয়েছে? অ্যাক্সিডেন্টালি নষ্ট হয়েছে, পুড়ে গেছে, ছিঁড়ে গেছে, তার কোনো বয়ান আপনারা দিতে পারছেন না কেন? দেখুন, গল্পটা খুব সিম্পল। গল্পটা হচ্ছে যে শুধুমাত্র যে একজন নেতা বা মন্ত্রী ঘুষ নিয়ে টাকা নিয়ে চাকরি দিয়েছে তা তো নয়। এই যে সুপার নিউমেরি পোস্টগুলো আপনি যদি দেখেন, বারবার আমি আগের দিন লাইভ টেলিকাস্ট দেখছিলাম সুপ্রিম কোর্টের, স্টেটের পক্ষ থেকে বারবার সওয়াল করা হচ্ছে যে দুটো পয়েন্ট নিয়ে। একটা হচ্ছে যে এর এগেনস্টে সিবিআই প্রোবটা যাতে আটকানো হয়, এবং দুই, ক্যাবিনেটের এগেনস্টে এনকোয়ারি যাতে আটকানো হয়। তার কারণ খুব স্বভাবতই যেই মুহূর্তে সিবিআই এর কাছে এই অযোগ্য প্রার্থীরা চলে যাবেন, এনকোয়ারি শুরু হবে, তখন তারা খুব সৎভাবে বলতে আরম্ভ করবেন কোন মন্ত্রীকে কত টাকা দিয়েছেন, কোন নেতাকে কত টাকা দিয়েছেন। এবং লাস্ট হচ্ছে যেই মুহূর্তে ক্যাবিনেটের এগেনস্টে এনকোয়ারি হবে তখন সরাসরি হাত উঠবে, আঙুল উঠবে যার দিকে, তার নাম অনারেবল চিফ মিনিস্টার, এবং সমস্ত মন্ত্রী আমলাদের ধরে জেলে যেতে হবে। সেই জন্য বারবার তারা কিন্তু এই সিবিআই প্রোব আটকানো এবং ক্যাবিনেটকে রক্ষা করবার জন্য বারবার এই কথা বলে যাচ্ছেন। এবং আনফর্চুনেটলি মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এই 25-26 হাজার মানুষের চাকরি নিয়েছে যদি কেউ সত্যি নিয়ে থাকে তাহলে সেটা রাজ্য সরকার, তাদের দুর্নীতিগ্রস্ত এই আমলা, মন্ত্রী আমলা তারা, এবং আজকে তাদের আবার ভোট বাক্সে ব্যবহার করবার জন্যে যোগ্য অযোগ্যদেরকে কোনো ফারাক তৈরি না করে বরং তাদেরকে আমরা মায়না দিয়ে দেবো, আমরা তোমাদের সবার পাশে আছি, বিচার ব্যবস্থা খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ বলে এর মধ্যে একটা রাজনৈতিক প্যাচ খেলছেন। আসলে এই সমস্যা সমাধান করবার জন্যে যে সদিচ্ছা সেটাই অনারেবল চিফ মিনিস্টারের নেই বলে আমার মনে হচ্ছে। দশ সেকেন্ডে বলবো, একটা বিষয় করলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা লিস্ট দিয়ে দিলে যে লিস্টে থাকবে যে কাদের কাদের কাছ থেকে টাকা নিয়েছে, এই লিস্টটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেয় তাহলে পরিষ্কার হয়ে যাবে যে সেগুলো বাড়তে পারবে কি জমি। ছোট করে 10 সেকেন্ড। আমরা একবার 13 জন মিলে মেলায় গেছি, মেলায় যাওয়ার পর 13 জনের কাছ থেকে আমি হারিয়ে গেছি, আমি গিয়ে অ্যানাউন্সারকে কাছে বলছি যে দেখুন আমার কাছ থেকে 12 জন হারিয়ে গেছে। এখন সেই রকমই একটা ঘটনা ঘটেছে। প্রশাসনের শেষ ব্যক্তিত্ব যিনি, তিনি বলছেন কোর্ট দায়ী, উকিল দায়ী, বিজেপি দায়ী, উমুক দায়ী, সব দায়ী। আসলে দায়ী সে নিজে, আসলে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা লিস্ট, এই প্রশ্নটা বাংলার মানুষ করছে, আমি একটা শামীমদার থেকে চাই, ছোট করে 10 সেকেন্ড। আমি বলতে দিই, সিপিএম আমলে যে ক্যাডাররা এমনি স্কুলে গিয়ে চাকরি পেয়েছে সিপিএম করার জন্য, তাদের একটা লিস্ট শামীমদা যেন দিয়ে দেয়, তাদের একটা লিস্ট যেন দিয়ে দেয়। সময় শেষ। বাংলার মানুষ অনেকে ইউটিউবে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছেন যে এত সুন্দরভাবে আমাদের প্রত্যেককে, আমাকেও, ময়ূককেও এভাবে বুঝিয়ে দিলেন। অনেক ধন্যবাদ প্রত্যেককে। আজ ধন্যবাদ জানাচ্ছি প্যানেলিস্টদের যারা এত সহজভাবে আমাদেরকে অর্থাৎ দর্শককে এবং ময়ূককে বুঝিয়ে দিলেন। এবং তার পাশাপাশি এই মুখগুলো দেখা যায় না, কিন্তু তাও বলে দিচ্ছি একা নও, আমরা আছি তোমার পাশে, হলো ভয় হবে জয়, তোমার হাত থাকুক আমার হাতে। সেই মুখগুলো এবং তাদের প্রতিবাদের ছবিটা দেখে নতমস্তকে আজ এই বিতর্ক শেষ করছি।
चाकरी खा लिया। जो सच्चे लोग हैं उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा, ये मोदी की गारंटी है।